প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার স্বাগত গল্পে আড্ডায় রৌহিনের নতুন গল্পের আসরে। আজকে পড়তে চলেছি ছোট গল্প মির্জা গালিবের পিৎসা, লেখক রবিশঙ্কর বল। লেখকের বিশদ পরিচয় যাওয়া অবান্তর, কারণ বাংলা সাহিত্যের পাঠক শ্রোতা রবিশঙ্কর বলকে চেনেন এবং জানেন। শুধু দোজখনামার জন্যই নয়, তাঁর প্রায় 20টি উপন্যাস এবং শতাধিক গল্পের অধিকাংশই পাঠক সমাজে সমাদৃত ও বহু পঠিত। কোথাও একটা পড়েছিলাম, তিনি এখনো কম্পিউটারে টাইপ করায় তেমন সড়গড় নন, নিজের পাণ্ডুলিপি কাগজে কলমেই লেখেন এখনো। কিন্তু তার লেখন শৈলী আধুনিক তো বটেই, একদম নিজস্ব এক নতুন ধারা তিনি বহন করে চলেন। বর্তমান গল্পটি পাঠ করছি অভিযান পাবলিশার্স প্রকাশিত রবিশঙ্কর বলের শ্রেষ্ঠ গল্প বইটি থেকে, এবং গল্পটি সম্ভবত এতাবৎকাল অপ্রকাশিত ছিল। বইটি কোথায় কিভাবে পাবেন তার হাল হকিকত যথারীতি দেওয়া থাকছে আমাদের বর্ণনার বাক্সে। আসুন শুনে নিই রবিশঙ্কর বলের গল্প মির্জা গালিবের পিৎসা, পাঠে আমি রৌহিন। আমরনাথ কিংশেলম রহস্যি কৃতং দুষ্কৃতম। মৃত্যু পর্যন্ত শেলের মতো বিঁধে থাকে কোন জিনিস? গোপনে করা খারাপ কাজ। প্রশ্নোত্তর মালিকা শঙ্করাচার্য। কয়েকদিন আগে ফেসবুকে আমার একটি মেসেজ বক্সে বার্তা এসেছিল, যাকে মানুষের জীবনে আসা অন্তিম বার্তাই বলা যায়। মজার কথা, মেসেজটা এসেছে মির্জা গালিব নামের একটা অ্যাকাউন্ট থেকে। একটুও বানিয়ে বলছি না, ফেসবুকে সত্যি মির্জা গালিবের নামে একটা অ্যাকাউন্ট আছে, সেখানে গালিবের গজল পোস্ট করা হয়। একে সমাপতন বলা যায় বা নিয়তিও, যে মির্জা নওশা সেই কবে থেকে আমাকে অনুসরণ করে চলেছেন। একটা শেরে তো মির্জা লিখেইছিলেন, निहरवा होके बुला लो मुझे चाहो जिस वक्त हो, मैं गया बात नहीं हूं फिर आ ना सकूं। অর্থাৎ দয়া করে যখন খুশি আমাকে ডেকে নাও, আমি বিগত সময় নই যে আবার আসতে পারবো না। বার্তাটি এইরকম, 8ই মে আপনার মৃত্যু হবে, প্রস্তুত থাকুন। আমিও একটি পাল্টা মেসেজ পাঠিয়ে জানতে চেয়েছিলাম এই ভবিষ্যৎবাণীটি কার। কোনো উত্তর পাইনি। প্রথমে মজা পেলেও মেসেজটা ধীরে ধীরে আমার ভেতরে গোপন উইপোকার মতো পথ কেটে চলে। আমার হরস্কোপের পৃষ্ঠা উল্টাই, কালো রেক্সিনে বাঁধানো একটা লম্বা রুল টানা খাতায় আমার সারা জীবনের কথা লিখে রেখে গেছেন আমাদের কুলপুরোহিত, বেহালা রবীন্দ্রনগর নিবাসী শাণ্ডিল্য বংশোদ্ভব শ্রী মণিভূষণ ভট্টাচার্য, স্মৃতি জ্যোতির্বিনোদ তত্ত্ব বিশারদ। আমার নাম যদিও তিলক প্রসাদ, হরস্কোপে আমি শ্রীমান কৃষ্ণকান্ত। পাতা উল্টাতে উল্টাতে আমার 61 বছর বয়সে এসে পৌঁছালাম। সেখানে লেখা আছে, বংশবৃদ্ধি, ধন, ধর্ম, সুখাদি লাভ, পুত্রাদির সন্তান লাভ, সন্তানাদির বিবাহযোগ, বিদেশে গমনাগমন ও দেবতাদিগের অর্চনা ঘটিবে। হরস্কোপের শেষে মণিভূষণ মন্তব্য করেছেন, এই জাতকের কেতুর দশায় মৃত্যু যোগ দেখা যায়। কেতু মঙ্গল, কেতু রাহু ও কেতু শনি যোগে মৃত্যু ঘটিবার সম্ভাবনা। মনীন্দ্রভূষণ যে কাহিনীটি হরস্কোপের রচনা করেছেন, তাতে 87 বছরের আগে আমার মৃত্যু হওয়ার কথা নয়, আর এখন আমার বয়স 61। মৃত্যুর কিছুদিন আগে থেকে বাবা প্রায়ই বলতেন, তোমার হরস্কোপটা একবার নিয়ে এসো তো। আমি বলি, আপনি আমার হরস্কোপ দিয়ে কি করবেন? কিছুক্ষণ চুপ করে থেকে বলেন, দেখতাম তোমার জীবনে আর কি কি উন্নতির কথা লেখা আছে। আমি হেসে বলি, এই বয়সে আর কোনো উন্নতি হওয়ার আশা নেই বাবা। কেন, তোমার বয়স কত হলো? 55 পা দিয়েছি। আজকালকার দিনে আর কি এমন বয়স, 60-70 বছর বয়সেও সবাই এখন কত তরতাজা। মানুষের গড়পড়তা আয়ু বেড়ে গেছে বাবা। বাবা দু চোখ বুজে ইজি চেয়ারে বসে মাথা নাড়েন, তারপর বলে ওঠেন, এ বড়ই চিন্তার কথা তিলক। কেন? এই দেখো না, আমি তো 90 পেরিয়েছি, শরীর আর নিজের বশে নেই, অজান্তেই কখনো কখনো পায়খানা পেচ্ছাপ করে ফেলি। যমরাজ আমার দিকে ফিরেও তাকাচ্ছেন না। সবকিছুই সময় ঘটে বাবা, কিন্তু কারো কারো জীবনে যেটা দুঃসময় হয়ে ওঠে। এত আয়ুর কি প্রয়োজন বলতো? এরকম মরেও না মরা অবস্থায় থাকা।
আপনি এসব নিয়ে বেশি ভাববেন না, আমি আজ চলি। তোমার মাকে একদিন ডাক্তার এনে দেখাও, সে তো বিছানা ছেড়ে আর উঠতেই চায় না। ও হ্যাঁ, কাল মনে করে তোমার হরোস্কোপটা নিয়ে এসো, ভুলো না যেন। রোজ সন্ধ্যার পর অফিস থেকে পুরনো বাড়িতে আসি। এ বাড়িতে এখন দুজন মানুষ, বাবা আর মা। আর সকাল থেকে সন্ধে অবধি কাজল নামে একটি মেয়ে থাকে। বাবা মায়ের জন্য রান্না করে, খেতে দেয়, দেখাশোনা করে। বছরখানেক আগেও বাবার ঘরে প্রায় সারাদিন রেডিও বাজত, এখন আর বাজে না। মা বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকেন। যেটুকু আমার সঙ্গে কথা বলেন তার নিজের অসুস্থতা নিয়ে। শুনতে শুনতে এক একদিন বিরক্ত হই, রেগে যাই, চিৎকার চেঁচামেচি করি। বাবা অসহায়ের মতো বলেন, তোমাকে ছাড়া আর কাকে বলবে বলো, কে শুনতে আসবে আমাদের কথা। বাড়ি ফিরে অলকাকে জিজ্ঞেস করলাম, আমার হরোস্কোপটা কোথায় আছে জানো? কেন, কি করবে? ওই একবার দেখতাম। আর আর বাবা কয়েকদিন ধরেই হরোস্কোপটা দেখতে চাইছে। অলকা তার আলমারি থেকে হরোস্কোপটা বার করলো। অবাক হয়ে বললাম, হরোস্কোপটা এত যত্ন করে রেখেছো তুমি? এমন হরোস্কোপ আমি আর দেখিনি, যেন একটা উপন্যাস। তোমার প্রত্যেকটা বছর ধরে কি ঘটবে না ঘটবে বলা আছে। আমি হেসে বলি, অনেক কিছুই তো ঘটেনি। যেমন? তো ওখানে লেখা আছে, আমার প্রথম বউ হবে কুৎসিত, সে মারা যাবার পর যাকে বিয়ে করব সে হবে অসামান্য সুন্দরী। কিন্তু দ্বিতীয় বিয়ের সুযোগ হলো কোথায়? প্রথম বউই তো সুন্দরী তমা। বাজে কথা বলে না তো। অনেকদিন পর অলকার গায়ে আলতা রং ফুটে উঠতে দেখলাম। বেশ কয়েকদিন পরের কথা, বাবাকে জিজ্ঞাসা করলাম, হরোস্কোপটা দেখলেন? বাবা উত্তর দিলেন না। আমি হেসে বলি, আমার কেমন উন্নতি হবে দেখলেন? বাবা তার দুই ঘোলাটে চোখ মেলে আমার দিকে তাকালেন। আমি এখন বাবার চোখের দিকে তাকাতে পারি না। একটি চোখ সম্পূর্ণ অন্ধ, অন্যটিতে সামান্য দেখেন আতস কাচের সাহায্যে। সত্যি বলতে কি, বাবার মুখের দিকে তাকানোর মতো সাহস আমার নেই, যেন একটা কঙ্কালের মুখ। আবার বললাম, কি দেখলেন? হ্যাঁ দেখলাম, বাবা বিড়বিড় করে বললেন। তোমার জীবন তো খুব সহজ নয় তিলক, অনেক গ্রহ নক্ষত্রের আক্রোশ আছে তোমার উপর, তবে মেরে তো এনেছো। বাবা হাসলেন। মানে? 55 বছর বয়সে আর কি বা আশা করতে পারে মানুষ? অন্তত তোমার আমার মতো মানুষের আশা আর থাকে না কোনো। কাউকে না জ্বালিয়ে চলে যেতে পারলেই হলো, এও কি জীবনের কম উন্নতি? কিন্তু আমরা দুজন যে এমন বোঝার মতো বেঁচে আছি, এর কোনো মানে হয় বলো? আমি বাবার হাত চেপে ধরি, তিনি আমার হাতে মুখ ঢাকেন। একটু পরেই তড়িঘড়ি নিজেকে সামলে নিয়ে বলেন, তিলক, পায়খানা হয়ে গেছে, একটু বাথরুমে নিয়ে যেতে পারো? বাথরুম থেকে তাকে পরিষ্কার করে নিয়ে এসে জামা কাপড় পরিয়ে ইজি চেয়ারে এনে বসাই। পাশের ঘর থেকে মায়ের হতোদ্যম গলা শোনা যায়, কি হয়েছে? কিছু না, আমি চিৎকার করে বলি। আবার পায়খানা করেছে? হ্যাঁ, কদিন ধরেই তো চলছে, কাজল বলেছে এত সব আর সামলাতে পারবে না। মা ডুকরে ওঠে, তিলক রে, আমি এখনো মরি না কেন? আমার কণ্ঠস্বর ধার করে কে যেন বলে ওঠে, মরবে, আর একটু অপেক্ষা করো, ছায়া এসে পড়েছে, সে এবার আসবেই। কি বললি? মায়ের ঘোলাটে স্বর শোনা যায়। সবুজ মামা কাল আসবে, আমি বলি। ও সবুজ আসবে? মায়ের গলা শোনা যায়। কতদিন সবুজকে দেখি না, ও আমার চুল আঁচড়ে দিতে কি যে ভালোবাসতো, সবুজকে আবার বলবো। আমি মায়ের ঘরের দিকে ছুটে যাই। কি বলবে? শেষবার আমার চুল আঁচড়ে দে সবুজ। মা বিছানায় উঠে বসেছেন, তার কপালে টকটক করছে সিঁদুর, দুই হাতে ইমিটেশনের নতুন চুড়ি। আমি তার দুই হাত ধরে বলি, এসব চুড়ি তোমাকে কে পরালো? কাজল। ও কোথা থেকে খুঁজে পেয়েছে? বলে, দিদা তুমি চুড়িগুলো তো কোনোদিন পরোইনি। তারপর পরিয়ে দিল। বাবার কণ্ঠস্বর ভেসে এলো, তিলক, একবার আসবে? বাবা আমার দিকে হরোস্কোপের খাতাটা এগিয়ে দিলেন। নাও, 87-র আগে তো তুমি যাবে না। কি যে দুর্ভোগ লেখা তোমার জীবনে, আমি কয়েকদিন ধরে তাই ভাবছিলাম। আর কি দেখলেন? বাবা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন,
আমি একটা জিনিস খুঁজছিলাম কিন্তু পেলাম না। কি? তোমার কত বছর বয়সে আমার ও তোমার মায়ের মৃত্যু হবে? কেন এইসব কথা ভাবছেন? তোমাকে আর বিভ্রান্ত করতে ইচ্ছে করে না তিলক। বেঁচে আছি তবু বেঁচে নেই, এই যে বিভ্রম। তিলক, আমি আবার পায়খানা করে ফেলেছি, আমাকে একটু বাথরুমে নিয়ে যাবে? এই সব কথা মনে পড়ায় ভেতরে ভেতরে আমি কুঁকড়ে যাচ্ছিলাম। উই পোকার চলাচলের শব্দ শুনতে পাচ্ছিলাম। ফেসবুকের বার্তার কথাটা কাউকে বলা দরকার, কিন্তু অলকাকে বলা যাবে না। শুনলেই প্রথমেই চিৎকার করে উঠবে, তুমি আবার ফেসবুকে ঢুকেছ? একটা যাচ্ছে তাই ব্যাপার, বুড়ো বয়সেও এত বন্ধুত্ব করার শখ তোমার? তবে কয়েকদিন ফেসবুকে থাকার পরেই বড় ক্লান্তি আসে। বানানো সব কথা, আত্মপ্রচার, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। তখন বেশ কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভেট করে দিই। কি যে শান্তি লাগে। তারপর আবার একদিন ইচ্ছে হয়। মাঝে মাঝে মনে হয় ফেসবুকের ভার্চুয়াল জগতের মতো আমাদের ইচ্ছেগুলোও ভার্চুয়াল হয়ে যাচ্ছে। অলকা ঠিকই বলে, যাচ্ছে তাই। শিলাদিত্যকে ফোন করে বললাম, তুই তো ব্ল্যাক কফি উইথ হানি খেতে ভালোবাসিস, গোলপার্কের সিসি দিতে আজ আসবি? হঠাৎ? আমার কিছু কথা ছিল। ফোনেই বল। না না, বুঝিস না কেন, ফোনে সবটা বোঝানো যায় না। অনেকদিন তো তোর সাথে দেখাও হয়নি। ওপার থেকে শিলাদিত্য গেয়ে ওঠে, বন্ধু কি খবর বল, কতদিন দেখা হয়নি। আমিও গুনগুন করে উঠি, হঠাৎ রাস্তায় আপিস অঞ্চলে। আসবো 7টায়, অলকাকেও নিয়ে আসিস। অলকার সামনে আমি বলতে পারবো না রে। কি এমন গোপন কথা? না না, গোপন নয়, অলকা কষ্ট পাবে। ওকে বস। গোলপার্ক সিসিডির পেছনের দিকে খোলা জায়গা আছে, সেখানে বসে সিগারেট ফোঁকা যায়। শিলাদিত্য 7:30টায় এলো। এ নতুন কিছু নয়, প্রায় সারা রাত জেগে দুপুরে ঘুম থেকে ওঠা ওর অভ্যেস। নিজের ছবি তোলার স্টুডিও। জীবনে চাকরি করতে হয়নি তো, সময় ওকে কখনো পাকড়াও করতে পারেনি। ও নিজের মতো করে সময়ের ঝুঁটি ধরে এগিয়ে চলেছে। শিলাদিত্য আমার দিকে তাকিয়েই বলল, তোকে এত পেল দেখাচ্ছে কেন? পেল না তো। আয়নায় নিজেকে দেখেছিস? না, অনেকদিন দেখি না। তা অবশ্য ভালো, নিজের ক্ষয় নিজের চোখে দেখা বেশ কষ্টের। ব্ল্যাক কফি উইথ হানি এলো। প্রথম চুমুক দিয়ে মৌজ করে সিগারেট ধরালাম আমরা দুজনেই। আচ্ছা এবার বল, কি তোর এত গোপন কথা? 8ই মে আমার মৃত্যু হবে। বাহ, সেদিন তো তোর আবার জন্মদিন। শিলাদিত্য হেসে উঠল, ও তার মানে তুই বিধান রায়ের পথ ধরেছিস? বেড়ে ব্যাপার। তুই হাসছিস? তোর এইসব পাগলামির পরেও না হাসলে আমি তো রামগুরুর ইচ্ছা না। কিন্তু খবরটা তোকে কে জানালো? ফেসবুকে। আমি সব কথা খুলে বললাম শিলাদিত্যকে। শুনতে শুনতেই ও হাসিতে ফেটে পড়ল, আর হাসির মধ্যে টুকরো টুকরো কথা। শালার ফেসবুক, মির্জা গালিব, তোকে সাইকিয়াট্রিস্ট। রে বাবারে, তুই এত উজবুক শালা গান্ডু। ফাক আপ ইওর মেসেজ বক্স। আমার আর কি বলার আছে। শিলাদিত্যর হাসি আর কথার টুকরো আমার উপর বিমান থেকে গোলাবর্ষণের মতো ঝরে পড়ছিল। ও শান্ত হবার পর বললাম, 8ই মে আমি একটা সেলিব্রেশন চাই। মানে? আমার মৃত্যুদিনের সেলিব্রেশন। তুই 8ই মে মারা যাবি নিশ্চিত? হয়তো। তা সেলিব্রেশনটা কি হবে? আমরা বন্ধুরা উইথ ফ্যামিলি সবাই মিলিত হব, খাওয়া দাওয়া, ড্রিঙ্কস। ও, তারপর তুই বিছানায় গিয়ে শুয়ে মরে যাবি, আর আমরা কাঁধে নিয়ে হরিবল বলতে বলতে শ্মশানে যাব। কিন্তু সেদিন আমি একটা গোপন পাপের কথা সবাইকে বলতে চাই। কি পাপ? আমি কৈশোরে যৌবনে করেছিলাম। কারোর সঙ্গে শুয়েছিলি? আমার হাসি পেল। তাহলে সবাইকে ফোন করে বলছি, 8ই মে আমাদের ফ্ল্যাটে। মার্ভেলাস। একই তারিখে জন্মদিন ও মৃত্যুদিন পালন। আরেকটা কফি বল রে বাচ্চু। অলকাই সবাইকে ফোন করে জানিয়েছে আমার জন্মদিনের সেলিব্রেশনের কথা। শুধু আমি আর শিলাদিত্যই জানি আজ আমি মারা যাব। পার্টি বেশ জমে উঠেছে। অনেক বছর পর পিনাকিও এসেছে।
আর যে কোনো জমায়েতে পিনাকি থাকা মানে যৌনগন্ধি নানা চুটকি বলে সে সবাইকে মাতিয়ে দেবেই। সৌগতর স্ত্রী অমিতা যখন বলল, আমার কথা শুনলে তো আপনার বাথরুমে যেতে ইচ্ছে করে, তখন পিনাকি মুচকি হেসে শুধু বলল, ইউ আর টু সেক্সি। এরকম নানান কথা চলাচলির পিঠে শিলাদিত্য বলে উঠল, আজ তিলক কিছু বলবে। রণজয় হেসে বলল, ও তো কথা বলাই প্রায় বন্ধ করে দিয়েছে। শিলাদিত্য আমার পাশে এসে কাঁধে হাত রেখে বলল, কিন্তু আজ তিলকের কিছু বলার আছে। কি বলবে তুমি? আমিও জানি না, অলকা বলে ওঠে। তুমিও জানো না, শিলাদিত্য বলে, যেমন তোমার অনেক কথাও তিলক জানে না। আমি যা বলতে চাই কিছুক্ষণ চুপ করে থাকতে হয় আমাকে। তোমরা সবাই জানো আমি খুব নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মেছিলাম। 13-14 বছর বয়স থেকে বস্তি অঞ্চলের ছেলেদের সঙ্গে আমি বিড়ি সিগারেট খেতে শিখেছিলাম। আমাদের বাথরুমটা ছিল, আমি একটু সভ্যভাবেই বলছি, আসলে আমাদের পায়খানা এত স্যাঁতস্যাঁতে আর অন্ধকার ছিল, সব জায়গায় শুধু শামুক। আমার কি যে রাগ হতো, বিড়ির আগুনে আমি রোজ শামুকগুলোকে ছ্যাঁকা দিয়ে মারতাম। বেশ কয়েক বছর ধরে আমি জানি না কতগুলো শামুককে আমি তখন নিষ্ঠুরভাবে মেরেছিলাম। কেউ এসব কথা জানতো না। এত অসহায় মৃত্যু আমার বুকে আজও শেলের মতো বিঁধে আছে। নাজি ক্যাম্পে এইভাবেই তো ইহুদিদের পুড়িয়ে মারা হতো। এই তিলক, শিলাদিত্য আমার হাত চেপে ধরে। একসময় ডোরবেল বেজে উঠল। অলকা দরজা খুলতেই কে যেন বলল, তিলক প্রসাদ রায় এখানে থাকেন? হ্যাঁ, এই পিৎজাটা স্যারের জন্য। কে পাঠিয়েছে? অলকা জিজ্ঞেস করে, শুনতে পাই। মির্জা গালিব। মানে? ফেসবুকে মির্জা গালিবের অ্যাকাউন্ট থেকে আমাদের কাছে অর্ডার প্লেস করা হয়েছিল, স্যারের মৃত্যুদিনের গিফট। আমার হাসি পেল, হাসিতে পেট ফেটে যাচ্ছে আমার, তবু আমি হাসতে পারছি না। মির্জা গালিব পিৎজা পাঠিয়েছেন? আমরা কি এখন ফেসবুকের মধ্যেই বেঁচে থাকি আর মরে যাই? এতক্ষণ আমার কণ্ঠে শুনছিলেন রবিশঙ্কর বল রচিত মির্জা গালিবের পিৎজা। এটি লেখকের একটি অপেক্ষাকৃত কম প্রচলিত কাহিনী। শুনতে কেমন লাগলো তা জানাতে চলে আসুন আমাদের মন্তব্যের বাক্সের উন্মুক্ত আড্ডায়। ভালো লেগে থাকলে করে ফেলতে পারেন একটু লাইক আর শেয়ার। গল্পে আড্ডায় রৌহিনের গল্পের আসরের পাশাপাশি এখন চলছে উপন্যাসের আসরও। কবে, কোথায়, কখন কি আসছে তার নিয়মিত আপডেট পেতে চাইলে ক্লিক করে নিন সাবস্ক্রিপশনের বোতামে। গল্প আড্ডা চলতে থাকুক, ভাবনা এবং চেতনা আসতে থাকুক নতুন নতুন। ভালো থাকুন সবাই। আজ আসি।